আচ্ছা, আজকের ভিডিওতে আমরা জেই মেইন ম্যাথের টপিক প্রবাবিলিটি নিয়ে আলোচনা করব। তো প্রবাবিলিটি এই টপিকে ঢোকার আগে আমি কটা কথা বলে নিই। কেন হঠাৎ করে প্রবাবিলিটি এরকম একটা আনইউজুয়াল টপিক নিয়ে শুরু করছি। সাধারণত সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যারা স্টুডেন্ট থাকো, ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক বা আইএসসি বোর্ড বা সিবিএসসি যে বোর্ডেই হোক না কেন, মোটামুটি বোর্ড এক্সামের প্যারালাল একটা বড় অংশের স্টুডেন্টের ইচ্ছে থাকে জেই ক্র্যাক করা। এবং স্বাভাবিকভাবেই পারিপার্শ্বিক কন্ডিশন বা ইঞ্জিনিয়ারিং করার ইচ্ছে এই ধরনের অনেক কিছু প্রভাবিত করে আমাদের জয়েন্ট এন্ট্রান্স ক্র্যাক করতে। তো জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাটা স্বাভাবিকভাবেই অনেকের চোখে মনে হয় যেন হিউজ একটা কিছু বা বড় একটা কিছু বা খুবই কঠিন ব্যাপার। কিন্তু যদি 11 এবং 12, বারবার একটা কথা বলি যে কোনো বোর্ডই হোক, আইএসসি হোক, সিবিএসসি হোক, ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক, যে কোনো বোর্ডেরই যদি 11-12 যে বোর্ড এক্সামের সিলেবাসটা, ওই বোর্ড এক্সামের সিলেবাসটাকে যদি 11 এবং 12, শুধু 12 নয়, জেনারেলি যেটা হয় যে 11-এ ওঠার পরে 11টার যেহেতু আমাদের এইচএস এর সাথে শুধুমাত্র 12-এর মার্কসটা কানেক্ট হয়, সেই কারণে অনেকেরই 11-এর এক্সামটাকে সিরিয়াসলি নেয় না। যেই কারণে 11-এ পড়াশোনাটা শেখই থাকে। সায়েন্সের কথা বলছি, সব সাবজেক্ট সব স্ট্রিমেরই, বাট সায়েন্সের জয়েন্টের জন্য যেটা 11-এর পড়াশোনাটা যদি শেখি থাকে, তার 12 কিন্তু অসুবিধা হবেই। আর 11-12 এই কম্প্যাক্ট মিলে হয় জয়েন্ট, প্রত্যেকটা সাবজেক্টই তাই। এবং এক্ষেত্রে আমি ম্যাথের ক্ষেত্রেও এর আলাদা কিছু নয়। এবার আমি বলবো যে কেন ম্যাথের আমি প্রথমেই প্রবাবিলিটি জিনিসটাকে টাচ করছি। কোনো একটা এক্সাম দেওয়ার আগে এক্সাম সম্পর্কে একটু ভালো মতো আমাদের ধারণা থাকা দরকার। কারণ এক্সামটা কোথা থেকে কীরকম কোশ্চেন আসছে, কতগুলো কোশ্চেন আসছে, কোন জায়গাটাকে বারবার নাম্বারটা বেশি ওঠে, এই জিনিসটা যদি একটু ঠিক মতো বোঝা যায়, হার্ড ওয়ার্কের পাশাপাশি যদি একটু টেকনিক্যালি স্মার্ট ওয়ার্কটা করা যায়, তাহলে কিন্তু জিনিসটাকে ভালো মতো ক্র্যাক করা যায়। তো এক্ষেত্রে প্রবাবিলিটি শুরু করার প্রধান কারণ হচ্ছে সাধারণত ডিফারেন্সিয়াল ক্যালকুলাস বা ইন্টিগ্রাল ক্যালকুলাস বা ইন্টিগ্রেশন, ডেরিভেটিভ, লিমিট, এগুলো কিন্তু ম্যাথের একটা ইন্টারেস্টিং পার্ট। এবং এখান থেকে মোটামুটি যারা জয়েন্ট দেবে, যে সমস্ত স্টুডেন্টরা জয়েন্ট দেবে, তার ম্যাক্সিমাম পোর্শনটা কিন্তু ওগুলো করবেই, প্রায় সবাই করবে ওটা। কিন্তু এই পোর্শনটা, এই প্রবাবিলিটির যে পোর্শনটা থাকে, এটা কিছুটা পারমুটেশন কম্বিনেশনের সাথে কানেক্টেড থাকে। তো এই পার্টটা অনেকেরই 11-12-এ শেখই থাকে, ম্যাক্সিমাম অনেকেরই থাকে। যাদের ভালো থাকে, কিন্তু এটা দেখেছি আমি যে এই পোর্শনটা অনেকেই একটু এড়িয়ে যেতে পছন্দ করে। তো যেই কারণে কম্পিটিশন কিন্তু এই পোর্শনটাকে আমার ইজি করতে পারে। কারণ ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস যারা জয়েন দেবে তারা প্রত্যেকে করবেই করবে। ইন্টিগ্রেশন ছাড়া হয় না, ফিজিক্সেও করতে হবে, ডেরিভেটিভ ফিজিক্সেও করতে হবে। সেক্ষেত্রে আমাদের ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন মোটামুটি সবাই করবো আমরা। কিন্তু এই পোর্শনটা হচ্ছে প্রপার ম্যাথের পোর্শন, এবং এই পোর্শনগুলো হচ্ছে এমন পোর্শন যেগুলো মধ্যে কম্পিটিশনটা কমে আসে। তো এই জায়গাগুলোকে যদি একটু ঠিকঠাক বুঝে স্কোর করা যায়, তাহলে কিন্তু আপাত দৃষ্টিতে নিজের স্কোরটা অনেকটা বেটার করা যাবে। তা যাই হোক, সেই কারণে আমি প্রবাবিলিটি দিয়ে শুরু করছি। প্রথমে কিছু বেসিক জিনিস বলবো, যেটা মোটামুটি কম বেশি আমাদের 11-এ ছিল। ওই জায়গাটা একটু বেসিক কনসেপ্টটাকে বলে আমি অ্যাকচুয়াল আমাদের যেরকম অঙ্ক আসে জয়েন্টে, আমি ঠিক বোর্ড এক্সামের বাইরে গিয়ে একটু, ঠিক আছে, বোর্ড এক্সাম হয়তো খুব বেসিক লেভেলে আসবে, মোটামুটি সব কিছুই বোর্ড এক্সামের সিলেবাসে আছে, কিন্তু বোর্ড এক্সামের থেকে একটু অ্যাডভান্স স্টেজে আমি শুধুমাত্র আজকে এই জয়েন্ট ওরিয়েন্টেড কিছু জিনিস নিয়ে আলোচনা করবো। তো সেই কারণে বেসিক জায়গাগুলোকে আমি জাস্ট একটু টাচ দিয়ে যাচ্ছি। তো প্রবাবিলিটির কনসেপ্টটা হচ্ছে, যেটা হয় যে কোনো একটা র্যান্ডাম এক্সপেরিমেন্ট আমার করা হলো। এই সূত্রে আমি একটু বলি, র্যান্ডাম এক্সপেরিমেন্ট মানে হচ্ছে এমন ধরনের এক্সপেরিমেন্ট যেটা করার আগে থেকে তার রেজাল্টগুলোকে প্রেডিক্ট করা যেত। সাপোজ কয়েন টসিং এর ক্ষেত্রে আমরা টস করার আগেই প্রেডিক্ট করতে পারি যে হেড পড়বে না টেল পড়বে। বা ডাইস থ্রোয়ার ছক্কা ছোড়া, ডাইস থ্রোয়িং এর আগে থেকে আমি কি আসতে পারে, 1, 2, 3, 4, 5, 6 এগুলো বাদ দিয়ে তো কিছু পড়বে না। তো যে সমস্ত এক্সপেরিমেন্ট করার আগে থেকে আমি তার রেজাল্টটাকে প্রেডিক্ট করতে পারি, সেগুলোই হচ্ছে র্যান্ডাম এক্সপেরিমেন্ট। তো র্যান্ডাম এক্সপেরিমেন্ট করার পরে যে সমস্ত রেজাল্ট হয়, সেটা দিয়ে হয় স্যাম্পল স্পেস। এরকমই কোনো একটা স্যাম্পল স্পেসের আন্ডারে যতগুলো ইন্ডিভিজুয়াল ইভেন্ট আসছে, যে সাপোজ মনে করো যে আমি একটা ডাইস থ্রো করেছি, ছক্কা ছুড়েছি, তাহলে 1, 2, 3, 4, 5, 6 এর মধ্যে থেকে যদি বলি আমি অড নাম্বারগুলোকে পড়া একটা ইভেন্ট, তাহলে তার মধ্যে কে আসতে পারে, 1, 3, 5, কিংবা ইভেন্ট নাম্বারগুলোকে পড়া একটা ইভেন্ট, তার মধ্যে ওই ইভেন্টের মধ্যে কে আসতে পারে, 2, 4, 6।
তো কোনো একটা র্যান্ডাম এক্সপেরিমেন্ট করার ফলে টোটাল যে ইভেন্টগুলো জেনারেট হবে, মানে টোটাল যে কটা রেজাল্ট মানে পসিবল, সেই টোটাল রেজাল্টগুলোকে বলা হয়, মানে একসাথে বলা হয় স্যাম্পল স্পেস। ওই স্যাম্পল স্পেসের মধ্যে ইন্ডিভিজুয়াল প্রতিটাকে এক একটা ইভেন্ট ধরা হয় বা ঘটনা। এবার প্রবাবিলিটি কি, কোনো একটা র্যান্ডাম এক্সপেরিমেন্ট করার ফলে যে টোটাল যে স্যাম্পল স্পেসটা থাকবে, সেই টোটাল স্যাম্পল স্পেসের আন্ডারে কোনো একটা পার্টিকুলার ঘটনা, কোনো একটা পার্টিকুলার ইভেন্ট ওরিয়েন্টেড যে কটা নাম্বার থাকবে, প্রবাবিলিটি হচ্ছে PA ইকুয়াল টু NA বাই NS। এখানে NSটা কি, NSটা হচ্ছে টোটাল নাম্বার অফ ইভেন্টস, আর NAটা কি, NAটা হচ্ছে আমাদের ফেভারেবল নাম্বার অফ ইভেন্টস, মানে যে ইভেন্টের প্রবাবিলিটি আমি বের করতে চাই। সাপোজ ফর এক্সাম্পল হিসেবে আমি যদি ধরি যে একটা ডাইস থ্রো করা হয়েছে, ডাইস থ্রো করা হলে আমার টোটাল নাম্বার অফ ইভেন্টস মানে NSটা কত হতে পারে, 6, মানে 1 2 3 4 5 6, এই 6টা বাদ দিয়ে তো কিছু পড়বে না। এই টোটাল প্রেডিক্টেবল মানে রেজাল্টের নাম্বারটাকে বলবো আমরা NS, টোটাল নাম্বার অফ ইভেন্টস, দ্যাট ইজ 6। আর ফেভারেবল হিসাবে আমি যদি ধরে নিই যে অড নাম্বার পড়ার ইভেন্টের প্রবাবিলিটি, তাহলে অড নাম্বার কি কি থাকছে, 1 3 and 5, মানে 3টি। তো এর আন্ডারে ফেভারেবল কেসে NA হবে আমার 3, and the probability of odd number of events হচ্ছে 3/6। ইভেন্ট নাম্বার পড়াতে খুব বেসিক জিনিস এগুলো, আমরা জানি প্রবাবিলিটি অলওয়েজ 0 থেকে 1 এর মধ্যে থাকবে। ওকে, এটা একটা এক্সাম টাইপের। তার আন্ডারে আমি জাস্ট দুটো বেসিক ফর্মুলা লিখেছি, আরো আছে টুকটাক ফর্মুলা, যারা বোর্ড এক্সাম মানে বোর্ডের পড়াশোনা করছো তারা দেখতে পাবে, খুব বেসিক লেভেলে আরো রয়েছে, আমি সবগুলো লিখিনি, যতটুকু আমার কাজে লাগবে ততটুকু লিখেছি। আর বাদ বাকি যখন ম্যাথ করবো আমরা, ম্যাথের আন্ডারে যেটা লাগবে আমি বলে দেবো। তো P of A union B, P of A union B এর ফর্মুলা হচ্ছে PA plus PB minus P of A intersection B। আমি প্রুফগুলো এখানে দিইনি, যদি কারোর প্রুফের দরকার হয় বা প্রুফ একদম বোর্ড এক্সামে মানে অসুবিধা থাকে তো আমাকে কমেন্টে জানাবে, আমি তাহলে প্রুফের জন্য আলাদা ভিডিও করে দেবো প্রবাবিলিটি, শুধুমাত্র প্রুফগুলোর জন্য। তো P of A union B এর ফর্মুলা হচ্ছে PA plus PB minus P of A intersection B। আরেকটা কথা আমি বলি, যেরকম বারবার আমি একটা কথা বলি যে 11 and 12 এই দুটো কখনোই আলাদা ক্লাস নয়, দুটো একদম এক। 11 স্ট্রং না হলে 12 হবে না। এই যে PA PB P of A intersection B, এই যে জিনিসটা জেনারেট হচ্ছে না, এটা কিন্তু আমাদের এই সেটের কনসেপ্ট থেকে আসছে, যেখানে সেটে ছিল n নাম্বার অফ এলিমেন্টস ইন A ইউনিয়ন B সেট ইকুয়াল টু নাম্বার অফ এলিমেন্টস ইন A মানে NA প্লাস নাম্বার অফ এলিমেন্টস ইন B মানে NB প্লাস মাইনাস নাম্বার অফ এলিমেন্টস ইন A ইন্টারসেকশন B। এই সবকটাকে যখন আমরা টোটাল NS দিয়ে ডিভাইড করছি, মানে NA বাই NS, দ্যাট ইজ PA according to this formula, NB by NS, that is PB, এই according to this formula, and N of A intersection B by NS, that is probability। ওকে, যদি কারো বুঝতে সমস্যা থাকে প্রুফগুলো কমেন্টে জানাবে, আমি করে দেব। তো আরেকটা বেসিক ফর্মুলা লিখেছি যে A and B যদি দুটো মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট হয়, মানে মিউচুয়ালি এক্সক্লুসিভ বলতে কোনো একটা র্যান্ডাম এক্সপেরিমেন্ট করার ফলে যে টোটাল স্যাম্পল স্পেসটা বের হচ্ছে, সেই টোটাল স্যাম্পল স্পেসের আন্ডারে যদি এমন কিছু ইভেন্ট জেনারেট করা যায় যারা কখনোই একই সাথে ঘটতে পারে না, ওকে, তাদের বলা হয় মিউচুয়ালি এক্সক্লুসিভ। ফর এক্সাম্পল সাপোজ আমি আবার ডাইস থ্রোটাই বলছি, কারণ ডাইস থ্রোটা এই কারণে বলছি যে লুডোর ছক্কা মোটামুটি সবাই জিনিসটাকে ধরতে পারবে, সবার একবার না একবার খেলেছে। তো যদি ডাইস থ্রো করি আমরা, তাহলে ডাইস থ্রো করলে টোটাল তো আমার 6টা পড়ছে, তার মধ্যে আমি যদি দুটো আলাদা আলাদা ইভেন্ট ধরে নিই, যে A হচ্ছে আমার অড নাম্বার পড়ার ইভেন্টস আর B হচ্ছে আমার ইভেন নাম্বার পড়ার ইভেন্টস, তাহলে অড নাম্বার পড়ার ইভেন্টস কটা হতে পারে, 1 3 and 5, মানে NA হচ্ছে 3টে, মানে এর আন্ডারে পড়বে 1 3 5, আর বিটা ধরলাম ইভেন নাম্বার পড়ার ইভেন্টস, তাহলে ইভেন্ট কি কি হতে পারে, 2 4 6। এবার A ইন্টারসেকশন B, এটা কখনোই একসাথে হবে না, মানে এই ঘটনাটা ঘটতে পারে। ইন্টারসেকশন মানে কি, কমন। আজকে A যদি অড নাম্বার পড়া হয় 1 3 5 আর B যদি ইভেন নাম্বার পড়া হয় 2 4 6, তাহলে কখনো কি কোনো একটা ঘটনা মানে কোন একই সাথে A আর B ঘটতে পারে, অড নাম্বার আর ইভেন নাম্বার একই সাথে পড়বে, হবে না কিন্তু। সো এক্ষেত্রে A and B টা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ। কিন্তু আজকে যদি এটা অড নাম্বার পড়া হয় আর B যদি এরকম একটা হয় যে 3 এর মাল্টিপল, 3 এর মাল্টিপল এরকম একটা ইভেন্টকে আমি B বলে ডিনোট করছি, তাহলে 3 এর মাল্টিপল বলতে কি কি আসতে পারে, 3 আসতে পারে, 6 আসতে পারে B এর আন্ডারে। আর A যদি অড নাম্বারই থাকে মানে 1 3 5, সেক্ষেত্রে কিন্তু A ইন্টারসেকশন B ইজ পসিবল, মানে এমন একটা ইভেন্ট হতে পারে, একটা পার্টিকুলার ঘটনা এমন ঘটতেই পারে যেখানে অড নাম্বারও পড়লো আবার 3 এর মাল্টিপল পড়লো। কোনটা হলে হবে, 3 পড়লেই হবে। যদি আমার ডানে 3 পড়ে, 3 পড়া মানে কি, ওটাকে অড নাম্বারও বলতে পারি, আবার দ্যাট ইজ অলসো মাল্টিপল অফ 3, তো সেটা কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ নয়। তো মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে কোনো একটা র্যান্ডাম এক্সপেরিমেন্ট ঘটার পর যদি দুটো বা তিনটে বা চারটে যতগুলো ঘটনাই হোক না কেন, তারা যদি এমন হয় যে একই সাথে কখনো পসিবলই নয়, তাহলে তাদেরকে বলা হয় মিউচুয়ালি এক্সক্লুসিভ এবং এরকম ইভেন্টের প্রবাবিলিটি 0। প্রুফগুলো দরকার হলে বলবে, আমি করে দেব।
নেক্সট ডাইরেক্ট আমি ঢুকে যাচ্ছি কন্ডিশনাল প্রবাবিলিটিতে। এটা কোরলি 12 এর জিনিস, এবং এই পোর্শনটা থেকে কিন্তু আমার ওই জয়েন্টের ম্যাথ খুব দেয়। কন্ডিশনাল প্রবাবিলিটি, দেন ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, দেন টোটাল প্রবাবিলিটি থিওরেম, বেস থিওরেম, মানে এটা একটা কম্প্যাক্ট পার্ট। তারপরে বার্নৌলি ট্রায়ালস আসবে। তো হোয়াট ইজ কন্ডিশনাল প্রবাবিলিটি জিনিসটা বলার পরে আমি একটা এক্সাম্পল দেবো, এক্সাম্পল দিয়ে বুঝতে হবে। আর আরেকটা কথা বলছি, আমি প্রুফে বেশি ঢুকে যাচ্ছি না, তার এটাই একটাই কারণ যে আমাদের মানে এই ভিডিওটা হচ্ছে মেনলি জয়েন্ট পারপাসে, তাই আমি জাস্ট মেন জিসটা বলে, টপিকের জিসটা বলে আমি ম্যাথে ঢুকে যাব, যেগুলো আমাদের করতে হবে। যদি কারোর কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় থিওরেম পার্টটা, সে কমেন্টে বলবে যে একদম মেনশন করে কোনটা, তাহলে সেটার জন্য আমি পার্টিকুলার ভিডিও করে দেবো। ওকে, এগুলো সবই বোর্ড এক্সামে রয়েছে। কন্ডিশনাল প্রবাবিলিটি বা বাংলায় যেটা বলা হয় শর্তযুক্ত সম্ভাবনা। হোয়াট ইজ কন্ডিশনাল প্রবাবিলিটি? কন্ডিশনাল প্রবাবিলিটির ডেফিনিশন বা থিওরেম হচ্ছে এরকম যে যদি দুটো কোনো একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের আন্ডারে দুটো ইভেন্ট যদি এইভাবে ঘটে যে একটা ইভেন্টের ঘটা বা একটা ইভেন্টের হ্যাপেনিং আরেকটা ইভেন্টের উপর ডিপেন্ড করছে, মানে যদি এ আর বি দুটো ইভেন্ট, আলাদা আলাদা ইভেন্ট, কিন্তু এর ঘটাটা বা এর অকার হওয়াটা আমার বি ঘটার উপর ডিপেন্ড করছে, তার মানে সেক্ষেত্রে ওটাকে ডিনোট করা হয় পি অফ এ বাই বি বলে। মানে বি ঘটে গেছে, বি ঘটে যাওয়ার পর এ ঘটেছে, এমন প্রবাবিলিটি। মানে এই এ বাই বি কিন্তু দুটো আলাদা ঘটনা নয়, এ বাই বি ইজ কনসিডারিং আ সিঙ্গেল ইভেন্ট, এবং এই ইভেন্টটাকে ডিক্লেয়ার করা মানে থিওরিটিক্যালি এটা মানে হচ্ছে the probability of event A under the condition that B has occurred. B ঘটে গেছে, এবার তাহলে A ঘটার probability, not single A. Okay, the formula is P of A intersection B by PB. আবারও বলছি, প্রুফে আমি যাচ্ছি না, আমি ফর্মুলায় যাচ্ছি। প্রুফ নিয়ে ডাউট থাকলে আমি মেনশন করলে বলে দেবো। সো P of A by B equal to P of A intersection B by PB. এবার আমি একটা কন্ডিশনাল প্রবাবিলিটির আন্ডারে একটা এক্সাম্পল দিচ্ছি যে কিরকম কেসে আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি অ্যাপ্লাই করতে পারি, দেখা যাক। ওকে, তো এখানে আমি একটা এক্সাম্পল লিখেছি কন্ডিশনাল প্রবাবিলিটির। এক্সাম্পলটা হচ্ছে আ বক্স কন্টেইনস, হ্যান্ডরাইটিং একটু মানে একটু না বেশ ভালোই খারাপ, তো ওর জন্য আমি লিটারালি বলছি, একটু শুনে নিন। A box contains 10 mangoes, out of which 4 are rotten. 2 mangoes are taken out together. If one of them is found to be good, then find the probability that other is also good. এটা মানে হলো যে একটা বাক্সে, পরিষ্কার বাংলা ভাষায় যেটা মানে বোঝাচ্ছে যে একটা বাক্সে 10টা আম আছে, out of which 4 are rotten, মানে 4টে পচা, 4টে বাজে। এবার দুটো বাক্স থেকে একসাথে দুটো আম তোলা হয়েছে, মাইন্ড ইট, একসাথে তোলা হয়েছে। প্রবাবিলিটির অঙ্ক করার ক্ষেত্রে কিছু কথা বা লিটারালি মানে আক্ষরিকভাবে কি বলতে চাইছে সেন্টেন্স বা ওয়ার্ড কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে কোনো একটা বাক্স থেকে বল হোক, আম হোক, যাই হোক, যখন আমরা কোনো কিছুকে চুজ করব, যখন কোনো কিছুকে পিক করব, সেটাকে আমি কি উইথ রিপ্লেসমেন্ট তুলছি, উইদাউট রিপ্লেসমেন্ট তুলছি, সাইমালটেনিয়াসলি তুলছি, মানে একসাথে তুলছি, কিভাবে বলা আছে, এই তোলা বা চুজিংটা খুব ইম্পর্টেন্ট। মানে ইট ইজ ডিরেক্ট কানেক্টেড টু দ্য কম্বিনেশন। ঠিক আছে, যখনই আমরা কোনো কিছুকে চুজ করি সেটা আমার কম্বিনেশনে চলে যায়, আমাদের কম্বিনেশন দিয়ে ম্যাথটা নামাতে হবে। তো যাই হোক, এখানে যেটা বোঝা যাচ্ছে যে ওই 10টা যে আম ছিল যার মধ্যে 4টে পচা, তো অবভিয়াসলি আদার 6 ইজ গুড। তো দুটো আমকে একসাথে তোলা হয়েছে, টুগেদার, ভালো কথা। ইফ ওয়ান অফ দেম ইজ ফাউন্ড টু বি গুড, মানে অলরেডি বলে দিচ্ছে যে ওই যে দুটো তোলা হয়েছে, যদি তাদের মধ্যে একটা ভালো হয়, দেন ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট আদার ইজ অলসো গুড। প্রবাবিলিটির অঙ্ক করার সময় বেসিক্যালি যেটা ভুল হয়, ভুল বলতে এটা সাইকোলজিক্যাল ভুল আমি বলবো, যে কোশ্চেনটাকে মানে অনেক সময় একটুখানি মানে অবাস্তব মতো মনে হয়। ঠিক আছে, মানে যদি আমরা জানি যে একটা ভালো এসে গেছে তাহলে আরেকটা ভালো আসবে, এটা প্রবাবিলিটি ইজ নাথিং বাট এ চান্স। ঠিক আছে, আমরা জাস্ট ওটার চান্সটাকে বের করছি, এটা বুঝতে হবে, চয়েসগুলোকে ভাবতে হবে। তো যাই হোক, তো এখানে আমরা জিনিসটাকে এইভাবে ভেবে নিই, আমরা কোশ্চেনটা বুঝলাম, জিনিসটাকে এইভাবে দুটো ইভেন্টকে ধরে নিলাম। একটা ইভেন্টকে আমি ধরছি এরকম যে আমি তো একসাথে দুটো আম তুলেছি,
অলরেডি বলে দিয়েছে ইফ ওয়ান অফ দেম ইজ ফাউন্ড টু বি গুড, দ্যাট ইজ কনফার্ম কি একটা ভালো পাওয়া যাবে, তাহলে আরেকটাও ভালো আসবে তার প্রবাবিলিটি। বাট আরেকটা কিন্তু খারাপও আসতে পারে, আবার আরেকটা ভালোও আসতে পারে, তাই না? কারণ বাক্সে তো 4টে পচা আম রয়েছে, আর 4টে পচা মানে 6টা ভালো রয়েছে। এবার যখন আমি বাক্স থেকে 2টো আম তুলছি, তাহলে আমার ক্ষেত্রে ব্যাপারটা কি অলরেডি বলে দিচ্ছে ইফ ওয়ান অফ দেম ইজ ফাউন্ড টু বি গুড, মানে ওই 2টো যে তোলা হয়েছে তার মধ্যে একটা ভালো, তাহলে আরেকটা ভালো আসবে তার প্রবাবিলিটি। তার মানে ওইখানে কেন প্রবাবিলিটি আসছে, কারণ যখন 2টো আমি তুলছি একসাথে, যখন 2টো তুলছি তাহলে একটা ভালো আরেকটা ভালোও আসতে পারে, আবার আরেকটা খারাপও আসতে পারে। তো ওটাকে একটু মাইন্ড করতে হবে। তো সেক্ষেত্রে আমি ধরে নিলাম এ ফার্স্ট ওয়ান ইজ গুড অ্যান্ড বি সেকেন্ড ওয়ান ইজ গুড, মানে দ্বিতীয়টাও তো আমাকে ভালো বের করে প্রবাবিলিটি বের করতে বলেছে। তো অ্যাকচুয়ালি কিন্তু আমাকে পি অফ বি বাই এ বের করতে হবে। একটু কেন বলি, মানে আমি ফর্মুলাটা এ বাই বি লিখেছিলাম, এখানে হঠাৎ করে বি বাই এ, মানে কিছুই গন্ডগোল হয়নি। ব্যাপারটা হচ্ছে যেটা পরে থাকছে, মানে জিনিসটা মানে থিওরেম বা ফর্মুলা বা ডিনোট যাই বলি না কেন, সেটা ব্যাপারটা এরকম ছিল যে যেটা আগে ঘটে গেছে সেটা পরে রয়েছে ডিনোশন। এ বাই বি, বি ঘটে গেছে তার উপর ডিপেন্ড করে এ ঘটেছে। এখানে আবার কিন্তু এ ঘটে গেছে, মানে যেটা তুলে ফেলেছি প্রথম যেটা হাতে এসছে সেটা হচ্ছে আমার গুড, ভালো, তাহলে বলো যে দ্বিতীয়টাও ভালো আসবে। সো এ ঘটে গেছে তার উপর ডিপেন্ড করে বি ঘটার প্রবাবিলিটি। ওকে, যেহেতু এটা আগে ঘটেছে তাই এটা পরে আছে, পি অফ বি বাই এ, এবং অ্যাকর্ডিং টু আওয়ার ফর্মুলা এটা হওয়া উচিত পি অফ বি ইন্টারসেকশন এ বাই পি এ। এবং বি ইন্টারসেকশন এ আর এ ইন্টারসেকশন বির মধ্যে কোনো ডিফারেন্স নেই, দুটো সেম জিনিস। এবার আমি একদম ভেঙে দেখাচ্ছি ব্যাপারটা কি দাঁড়ায়, মানে আমাকে পি অফ এ ইন্টারসেকশন বি বের করবো অ্যান্ড পি এ বের করবো, সিম্পল দুটোকে ভাগ করে দেবো। এবার ওই প্রথমেই লিখেছিলাম আমি যে কোনো কিছু, যে কোনো ইভেন্টের প্রবাবিলিটি বের করার মেন ফর্মুলা হচ্ছে আমার সেই ইভেন্টের আন্ডারে ফেভারেবল ইভেন্টস কটা আছে, আর আমার ওই মানে এক্সপেরিমেন্টটা করার ফলে টোটাল ইভেন্ট কটা আছে, ফেভারেবলটাকে টোটাল দিয়ে যদি ডিভাইড করে দিই, দ্যাট ইজ আওয়ার দ্য রিকোয়ার্ড প্রবাবিলিটি। সো ফার্স্ট অফ অল উই ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ পি এ, অ্যান্ড হোয়াট ইজ পি এ? পি এ মানে কিন্তু আমি এটা বলতে চাইছি যে আমি যে বাক্স থেকে 2টো আম তুললাম, যে 2টো ম্যাঙ্গো তুললাম, সেই 2টো ম্যাঙ্গোর মধ্যে একটা ম্যাঙ্গো ভালো এসছে, ঠিক আছে, মানে ফার্স্ট ওয়ানটা ভালো এসছে। এবার ফার্স্ট ওয়ানটা ভালো এসছে মানে সেকেন্ড ওয়ানটা কিন্তু ওপেন হয়ে গেল। ওপেন হলো মানে কি, সেকেন্ড ওয়ানটাও ভালো আসতে পারে, আবার সেকেন্ড ওয়ানটা খারাপও আসতে পারে। ব্যাপারটা বুঝি ভালো করে, আবার বলছি, এটাকে ধরেছি আমি ফার্স্ট ওয়ানটা, ফার্স্ট যে ম্যাঙ্গোটা এসছে তার সেটা ভালো এসছে, তার প্রবাবিলিটি বের করছি। সো অ্যাকর্ডিং টু আওয়ার ডেফিনিশন দ্য ফর্মুলা ইজ NA বাই NS. NA is a favorable case where it says কি ফার্স্ট ওয়ানটা ভালো এসছে। তো যখন আমি 2টো আম তুলছি, ফার্স্ট ওয়ানটা ভালো এসছে, তার মানে সেকেন্ড ওয়ানটার জন্য তো 2টো অপশন ওপেন থাকে। একটা হচ্ছে ফার্স্ট ওয়ানের পাশাপাশি সেকেন্ড ওয়ানটাও ভালো এসছে, আরেকটা কি থাকে যে ফার্স্ট ওয়ানটা ভালো আসছে সত্ত্বেও সেকেন্ড ওয়ানটা খারাপ এসছে। এই দুটো কন্ডিশন বা দুটো কেস বাদ দিয়ে কিন্তু আর কোনো কেস থাকে না। আর নিচের টোটাল কেসটা কি? টোটাল কেসটা অলওয়েজ সেম থাকবে। কি, বাক্সে ছিল 10টা আম, আমি একসাথে 2টোকে তুলেছি, তাহলে 10টা থেকে 2টো তোলা মানে 10 চুজ 2। আর ওপরেরটা কি করলাম, ওপরেরটা দেখ, ওপরেরটা 2টো কেস আলাদা করেছি। একটা হচ্ছে এরকম ধরেছি যে ফার্স্টেরটা ভালো এসছে, সাইমালটেনিয়াসলি সেকেন্ডেরটা খারাপ এসছে। তাহলে ফার্স্টেরটা ভালো এসছে মানে বাক্সে 10টার মধ্যে 4টে ছিল পচা, তাহলে 6টা হলো ভালো। তাহলে ওই একটা প্রথম যেটা ভালো এসছে সেটা তো 6টা থেকে আসবে, তাই 6 চুজ 1, 61 ইনটু প্রিন্সিপাল অফ অ্যাসোসিয়েশন ফ্রম পারমুটেশন কম্বিনেশন ইনটু সেকেন্ড ওয়ান ইজ ব্যাড মানে রটেন। তো রটেন সেকেন্ড ওয়ান, রটেনটা কটা থেকে আসবে? 4টা থেকে আসবে, তাহলে 4C1। এটা একটা কেস কিন্তু যে কেসটায় বোঝানো হচ্ছে, এই ফার্স্ট কেসটায় বোঝানো হচ্ছে যে ফার্স্ট ওয়ান ইজ গুড অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ রটেন। আর কি হতে পারে? আর হতে পারে ফার্স্ট ওয়ানটা ভালো আসার মানে ভালো আসার পরে সেকেন্ড ওয়ানটাও ভালো এসছে। এবার তার মানে দুটোই তো ওই 6টা থেকেই আসবে, কারণ 4টে তো পচা, তাহলে দুটোই যদি ভালো আসতে হয় দুটো তো 6টা ভালো থেকেই আসবে। তাহলে সেকেন্ড কেসটা হচ্ছে 6C2। এই দুটো কেস হচ্ছে আমার ফেভারেবল, এটাকে এরমই রাখলাম। এবার আমি P of B intersection এ আসি। সো অ্যাকর্ডিং টু দ্যাট ডেফিনিশন অফ দ্য প্রবাবিলিটি উই ক্যান সে দ্যাট N of A intersection B by NS, NS is same because আমরা 10টা ম্যাঙ্গো থেকে 2টো ম্যাঙ্গোকে তুলবো, সো 10C2। অ্যান্ড N of A intersection B মানে কি বোঝাচ্ছে? A intersection B মানে কিন্তু এমন জিনিস বোঝায় A আর B একসাথে ঘটা। A মানে ফার্স্ট ওয়ান গুড, B মানে সেকেন্ড ওয়ান গুড। তাহলে A আর B একসাথে ঘটা মানেটা কি? ফার্স্ট অ্যান্ড সেকেন্ড বোথ আর গুড ম্যাঙ্গোস, তাই না? যদি A ইন্টারসেকশন B মানে তো আমরা এটাই বুঝি যে A and B হ্যাপেন সাইমালটেনিয়াসলি। তো সেক্ষেত্রে ফার্স্ট ওয়ান ইজ গুড অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ গুড, এই দুটো একই সাথে ঘটবে।
তো এই দুটো একই সাথে ঘটা মানে দুটোই ভালো। তো 4টে বাজে মানে হচ্ছে 6টা ভালো ছিল, 6টা ভালো থেকে দুটো ভালো মানে হচ্ছে 6c2। তো 6টা ভালো থেকে আমি দুটো ভালোকে চুজ করলাম 6c2/10c2 হলো। নেক্সট আমি পি অফ বি বাই এ বের করবো, পি অফ বি ইন্টারসেকশন এ বাই পি এ। এবার জাস্ট এবার নর্মাল ক্যালকুলেশন করা হয়েছে, নর্মাল ক্যালকুলেশন করে 5/30। ওকে, আমরা আরো হিট করবো এই অঙ্কগুলোতে। এরপরে আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি, এরপরে এরই আমরা জিনিস ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টে দেখবো। আচ্ছা, এবার আমরা মাল্টিপ্লিকেশন থিওরেম অফ প্রবাবিলিটি, যেটা আমার কন্ডিশনাল প্রবাবিলিটি জাস্ট নেক্সট স্টেপ, সেটাকে একটু দেখবো জিনিসটা। এটা দিয়ে আমাদের যে ম্যাথগুলো হবে তার একটা এক্সাম্পল আছে। হোয়াট ইজ মাল্টিপ্লিকেশন থিওরেম অফ প্রবাবিলিটি? আমরা একটু আগে কন্ডিশনাল প্রবাবিলিটিতে কি দেখলাম? কন্ডিশনাল প্রবাবিলিটিতে দেখলাম যে দুটো ইভেন্টের মধ্যে একটা ইভেন্ট ঘটে গেছে, হ্যাজ অকার্ড অন দিস কন্ডিশন, আদার ইভেন্ট হ্যাজ অকার্ড। এইরকম যখন কোনো কিছু প্রবাবিলিটি বের করছি, দ্যাট ইজ উই ডিনোটেড বাই পি অফ এ বাই বি অর বি বাই এ। এ বাই বি মিনস এটা কিন্তু একটা ইভেন্ট বোঝাচ্ছে, বাট বোঝাচ্ছে এরকম যে এ বাই বি মিনস বি ঘটে গেছে অন দিস অকেশন এ হ্যাজ অকার্ড, এইভাবে। তো ফর্মুলাটা হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি বাই পিবি। সাইডে এটা ডিনোশন লেখা আছে পিবি নট ইকুয়াল টু 0। তো আমরা যদি মাল্টিপ্লাই করে দিই, ক্রস মাল্টিপ্লাই, তাহলে পি অফ এ বাই বি ইন্টু পিবি ইকুয়ালস টু হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি। অথবা যদি পি অফ বি বাই এটা বের করি, সাপোজ কথার কথা বলছি, পি অফ বি বাই এ, বি বাই এ মানে কি এ ঘটে গেছে, এর উপর ডিপেন্ড করে বি ঘটছে, সেরকম ঘটনার প্রবাবিলিটি। যেটা পরে থাকছে সেটা আগে ঘটে গেছে, এই কন্ডিশনে কিন্তু প্রবাবিলিটিটা বের হচ্ছে। পি অফ বি বাই এ ইকুয়াল টু পি অফ বি ইন্টারসেকশন এ বাই পি এ ফ্রম দিস ফর্মুলা। ক্রস মাল্টিপ্লিকেশন করলে পি অফ বি বাই এ ইন্টু পি এ ইকুয়াল টু পি অফ বি ইন্টারসেকশন। এবার যেহেতু পি অফ এ ইন্টারসেকশন বি আর বি ইন্টারসেকশন এ একই জিনিস, দুটো একই জিনিস, তার মানে পি অফ এ ইন্টারসেকশন বিটা কখনো এরকম হতে পারে পি অফ এ বাই বি ইন্টু পিবি, অথবা পি অফ এ ইন্টারসেকশন বি এটাও হতে পারে পি অফ বি বাই এ ইন্টু পি এ। ইট ডিপেন্ডস অন দ্য কোশ্চেন কি আমরা কোনটাকে অ্যাপ্লাই করব। এবং এই জিনিসটাকেই আমাদের বলা হয় মাল্টিপ্লিকেশন থিওরেম অফ প্রবাবিলিটি। ওকে, যে আমাকে যদি কখনো, আমি জিনিসটাকে একটু ব্যাখ্যা করে বলি, যে কখনো কোনো কোশ্চেন থেকে, প্রবাবিলিটির কোশ্চেন থেকে যদি এরকম আমাকে বোঝা যায় যে দুটো ইভেন্ট আমার আছে কোশ্চেনের মধ্যে, কোশ্চেন থেকে আমাকে সেই দুটোকে তুলতে হবে, সেই দুটোর মধ্যে আমার এ একটা ইভেন্ট বি একটা ইভেন্ট, এর মধ্যে হয়তো কোথাও এ ঘটে গেছে তার উপরে বি ঘটার প্রবাবিলিটি আমি জানতে পারছি, কিংবা বি ঘটে গেছে তার উপর ডিপেন্ড করে এ ঘটার প্রবাবিলিটি আমরা জানতে পারছি, আদার্স কিছু কন্ডিশন দেওয়া। এবং লাস্টে অ্যাট লাস্ট জাস্ট জানতে চাইলো সেই দুটো ইভেন্ট একসাথে সাইমালটেনিয়াসলি ঘটার প্রবাবিলিটি। যখনই কোনো দুটো বা তিনটে ঘটনা একসাথে বা টুগেদার বা সাইমালটেনিয়াসলি ঘটার প্রবাবিলিটি জানতে চাইবে, দ্যাট মিনস উই হ্যাভ টু ফাইন্ড দ্য ইন্টারসেকশন অফ দিস প্রবাবিলিটি। তো তখন আমরা এই জিনিসটার মধ্যে কোনটা অ্যাপ্লাই করব, এই পি অফ এ বাই বি ইন্টু পিবি নাকি পি অফ বি বাই এ ইন্টু পি এ, সেটা আমি কোশ্চেনটা থেকে দেখি। আমার যেরকম ইভেন্টটাকে আমি ডিক্লেয়ার করবো, যেরকম ধরবো। সো এখানে আমি একটা কোশ্চেন লিখেছি, ভালো করে দেখবে। An urn contains 10 black and 5 white balls. 2 balls are drawn from the urn, one after the other, without replacement. What is the probability that first ball is black and second ball is white? খুবই খারাপ হাতে লেখা, তাও বলে দিলাম, দেখবে। তো কোশ্চেনটার মানে যেটা বোঝালো সেটা হচ্ছে, সাপোজ এরকম একটা আর্ন আছে, মানে আর্ন বলতে একটা বক্স টাইপের, সেই বাক্সের মধ্যে দুটো কালারের বল আছে, একটা ব্ল্যাক আর একটা হচ্ছে হোয়াইট। ব্ল্যাক বল আছে 10টা আর হোয়াইট বল আছে আমাদের 5টা, মানে টোটাল হচ্ছে 15টা বল আছে। এবং এই 15টা বল থেকে দুটো বল তোলা হচ্ছে, এবং এই দুটো বল তোলার একটা টেকনিক আছে। কিরকম টেকনিক? ওই যে আমি আগের কোশ্চেনে বললাম যে আমি কিরকম ভাবে বলগুলোকে তুলছি বা যাই তুলি না কেন, সেটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। যেমন এখানে বলেছে দুটো, আগের কোশ্চেনের ক্ষেত্রে দুটো বলকে টুগেদার একসাথে তোলা হচ্ছিল, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু দুটো বলকে একসাথে তোলা হচ্ছে না। এই ক্ষেত্রে বলগুলোকে তোলা হচ্ছে এইভাবে, ওয়ান আফটার অ্যানাদার, মানে প্রথমে একটা তোলা হলো উইদাউট রিপ্লেসমেন্ট। উইদাউট রিপ্লেসমেন্ট মানে যে বলটা আমি তুললাম সেটাকে বাক্সে বা আর্নে ফার্দার রাখবো না, না রেখে আমি সেকেন্ড টাইম আরেকটা বল তুললাম। একসাথে দুটো বল তুলিনি। বল তোলা অনেক রকম ভাবে বলতে হয়, হতে পারে একসাথে দুটো বল তোলা, যেটা আগের কোশ্চেনে হয়েছে। এক হতে পারে উইথ রিপ্লেসমেন্ট তোলা, মানে ফার্স্টে আমি একটা তুললাম, দেখলাম, রাখলাম, আবার আরেকটা তুললাম। এক্ষেত্রে কিন্তু যদি আমি উইথ রিপ্লেসমেন্ট চুজিং করি, সেক্ষেত্রে টোটাল নাম্বার অফ বলস ইন দ্য বক্স কান্ট বি চেঞ্জ, মানে চেঞ্জ হবে না কখনো, ওই মানে টোটাল নাম্বারটা সেমই থাকবে। কিন্তু এই ক্ষেত্রে বলেছে উইদাউট রিপ্লেসমেন্ট, মানে ফার্স্টে যখন আমি বলটা হাতে তুললাম সেই বলটাকে আমি বাক্সে সেকেন্ড টাইম তোলার আগে রাখিনি,
উইদাউট রিপ্লেসমেন্ট আমি সেকেন্ড টাইম আরেকটা বল তুলেছি, তার মানে এক্ষেত্রে আমার টোটাল নাম্বার অফ বলটা কিন্তু সেকেন্ড টাইম চেঞ্জ হয়ে যাবে। প্রথমে যখন তুলবো 15টা থাকবে, কিন্তু সেকেন্ড টাইম 15টা বাক্সে থাকবে না, থাকবে 14 মানে 14টা। এবার তোলার পরে বলে দিয়েছে আদার রিপ্লেসমেন্ট, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ফার্স্ট বল ইজ ব্ল্যাক অ্যান্ড সেকেন্ড বল ইজ হোয়াইট। তার মানে আমাকে ওই দুটো একসাথে, অ্যান্ড বলতে একসাথে ঘটার প্রবাবিলিটি বের করতে বলেছে, এবং আমরা সেট করার সময় জানি যে অ্যান্ড মানে হচ্ছে ইন্টারসেকশনকে ডিনোট করে। তো আমি এটা ধরে নিলাম, দুটো ইভেন্ট এরকম ধরেছি আমি, যে এ হচ্ছে ফার্স্ট ওয়ান, যে বলটা ফার্স্ট তোলা হয়েছে সেটা ব্ল্যাক হওয়া, আর বি হচ্ছে এমন একটা ইভেন্ট যেখানে সেকেন্ড ওয়ান যেটা আমার হাতে আসছে সেটা হচ্ছে হোয়াইট তোলা। ঠিক আছে, ফার্স্ট ওয়ানটা ব্ল্যাক, সেকেন্ড ওয়ানটা হোয়াইট। তার মানে আমাকে এখানে যখন আমি পি অফ এ ইন্টারসেকশন বিটা বের করব, তখন আমি এই দুটোর মধ্যে কোনটা অ্যাপ্লাই করবো আমাকে বুঝে দিতে হবে। যদি আমি সেকেন্ডটা অ্যাপ্লাই করি, সেকেন্ডটা অ্যাপ্লাই করা মানে কিন্তু সেখানে পিবি হয়তো পেয়ে যাব, কিন্তু পি অফ এ বাই বি মানে হচ্ছে বি আগে ঘটে গেছে, তার উপর ডিপেন্ড করে এ ঘটার প্রবাবিলিটি জানতে হবে। কিন্তু এক্ষেত্রে তো বিটা সেকেন্ড কেস, মানে আগে তো এটা ঘটবে, এটা ঘটার পরে বি ঘটবে, এরকম ব্যাপার। তো সেক্ষেত্রে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা যাবে না। ফার্স্ট অফ অল বুঝি এটা কেন যাবে না, কারণ পি অফ এ বাই বি মানে বি আগে ঘটেছে, তার উপর ডিপেন্ড করে এ ঘটেছে তার প্রবাবিলিটি, কিন্তু বিটা এখানে সেকেন্ড কেসের বল, সেকেন্ড কেসের বলটা হোয়াইট হবে, তো আগে তো ফার্স্ট কেসটা হতে হবে, এটা ঘটে গেছে তার উপর ডিপেন্ড করে বি ঘটবে। তো তার মানে আমার এখানে এই ফর্মুলাটা আসবে, যেটা আমি পি অফ বি বাই এটা কাজে লাগাতে পারবো, মানে এ ঘটে গেছে তার উপর ডিপেন্ড করে বি। তো এই ক্ষেত্রে আমরা পি অফ এ ইন্টারসেকশন বি বের করার সময় পি অফ বি বাই এ ইন্টু পি এটা কাজে লাগাচ্ছি। সো প্রথমে আমি পি এর প্রবাবিলিটিটা বলি, মানে পি এটা বলি কি করে আসছে, যে কোনো কিছু ইভেন্টের প্রবাবিলিটি মানে টোটাল নাম্বার কটা হচ্ছে আর ফেভারেবল নাম্বার কটা হচ্ছে। পি এ মানে এক্স্যাক্টলি কি বোঝাচ্ছে, যে বলটা ফার্স্ট টাইম আমি বাক্স থেকে তুলেছি সেই বলটা আমার ব্ল্যাক কালারের এসছে, এটা হচ্ছে পি এ। তো বাক্স থেকে যখন আমি ফার্স্ট বল চুজ করছি, বাক্সে তো টোটাল বল 15টা, 15টা থেকে আমি একটা বল চুজ করছি, তার মানে আমার টোটাল নাম্বার অফ ইভেন্টস এনএস এর জায়গায় হবে 15 চুজ 1। আর ওপরে যেটা ফেভারেবল মানে ব্ল্যাক কালার চাইছি, সেটা আমার আসবে 10টা ব্ল্যাক কালার থেকে যে কোনো একটা ব্ল্যাক কালার, তাহলে 10টা থেকে একটা ব্ল্যাক চুজ করা যাবে কত, 10 চুজ 1। এন্ড হোয়াট ইজ বি বাই এ, বি বাই এ কি ডিক্লেয়ার করছে, বি বাই এ ডিক্লেয়ার এটাই করছে যে এটা ঘটে গেছে, অলরেডি এ হ্যাজ অকার্ড, অন দিস কন্ডিশন উই হ্যাভ টু ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ বি, সো ইট ইজ ডিনোটেড বাই পি অফ বি বাই এ। তো বি বাই এ মানে এ আগে ঘটে গেছে, মানে আমি ফার্স্ট টাইম যে বলটা তুলে নিয়েছিলাম সেটা আমি হাতে হোয়াইট পেয়ে গেছি, এই সরি ব্ল্যাক পেয়ে গেছি, সেই বলটা কি আমি রিপ্লেস করছি আর্নে, করছি না কিন্তু উইদাউট রিপ্লেসমেন্ট। তার মানে সেকেন্ড কেসে যখন আমি বি বাই এটা বের করছি, সেক্ষেত্রে টোটাল নাম্বার অফ বলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ ওটাকে তো রিপ্লেস করলাম না বক্সে। তো 15টার জায়গায় টোটাল নাম্বার হয়ে যাচ্ছে আমার 14টা, 14টা থেকে আমি কটা বল তুলবো, একটাই বল তুলবো, সো টোটাল নাম্বার নিচে আসছে 14C1। এন্ড ফেভারেবল কি, ফেভারেবল মানে তো আমি ওই ফার্স্ট ওয়ানটা ব্ল্যাক আসার পরে সেকেন্ড ওয়ানটা তো হোয়াইট চাইছি, এটাই তো ফেভারেবল, বি বাই এ ঘটে গেছে দেন বি ঘটবে। সো সেকেন্ড ওয়ানটা হোয়াইট মানে হচ্ছে 5টা হোয়াইট রয়েছে, 5টা হোয়াইট থেকে একটা হোয়াইট মানে 5C1, দেন নরমাল ক্যালকুলেশন করলে 5/21। ক্লিয়ার? আচ্ছা, কন্ডিশনাল প্রবাবিলিটি থেকে আমরা মাল্টিপ্লিকেশন থিওরেম অফ প্রবাবিলিটি দেখলাম। এবার এই মাল্টিপ্লিকেশন থিওরেম অফ প্রবাবিলিটি থেকে আমি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের কনসেপ্টটাকে ক্লিয়ার করব। তো আমি ফর্মুলাটা লাস্টে লিখছি, আমি একটা এক্সাম্পল দিয়েছি, এবং এক্সাম্পলটাই আমি এই ফর্মুলাটা কাজে লাগাবো এবং দেখব যে কিভাবে আমরা কখন দুটো ইভেন্টকে ইন্ডিপেন্ডেন্ট করব। সো তার আগে আমি আরেকবার কন্ডিশনাল প্রবাবিলিটিটা একটু বলে নিই। কন্ডিশনাল প্রবাবিলিটিটা এরকম ছিল যে এ আর বি দুটো ইভেন্ট, তার মধ্যে বি ঘটে গেছে, এরম অবস্থায় এরম ডিপেন্ড করে এ ঘটবে তার প্রবাবিলিটি, অথবা এ ঘটে গেছে এই কন্ডিশনে বি ঘটার প্রবাবিলিটি। সো সেখান থেকে মাল্টিপ্লিকেশন থিওরেমে আমরা পি অফ এ ইন্টারসেকশন বি, পি অফ এ বাই বি ইন্টু পিবি, অথবা পি অফ বি বাই এ ইন্টু পি এ পেয়েছিলাম। এবার হোয়াট ইজ ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস, মানে কখন আমরা এ আর বি কে ইন্ডিপেন্ডেন্ট বলতে পারবো। এ আর বি ইন্ডিপেন্ডেন্ট মানে কি, মানে একজনের ঘটা বা না ঘটা, মানে অকারেন্স অর নট অকারেন্সের উপর আরেকজনের অকারেন্স নট অকারেন্স ডিপেন্ডেবল নয়। এ ঘটলো কি ঘটলো না তার সাথে বি এর ঘটা বা না ঘটা কোনো কানেকশন নেই, দুজনে নিজেদের ইন্ডিভিজুয়ালি থাকবে, যেটা কন্ডিশনাল প্রবাবিলিটির কনসেপ্ট থেকেই বেরোবে। কন্ডিশনাল প্রবাবিলিটিতে এটাই ছিল যে একজন ঘটেছে তার উপর ডিপেন্ড করে আরেকজন ঘটছে তার প্রবাবিলিটি, কিন্তু এখান থেকেই আমরা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের কনসেপ্টটাকে ক্লিয়ার করবো। কিরকম দেখ, আমরা একটা জেনারেল একটা এক্সপেরিমেন্ট কনসিডার করছি, যে আমার কাছে 52টা কার্ডের একটা প্যাকেট আছে, তাসের প্যাকেট যেটা হয়।
সেখান থেকে আমি দুটো ইভেন্টকে চুজ করছি, মানে দুটো কার্ড চুজ করবো, বা মানে একটা কার্ডই চুজ করবো, সেটা দু রকম হতে পারে, আমি ধরে নিলাম। এ দিয়ে আমি ধরলাম যে কার্ডটা আমি চুজ করছি সেটা হার্ট, ঠিক আছে। হার্টের বাংলাটা সম্ভবত ইস্কাবন বা ওই কি হবে, চিরিতন ফিরিতন হবে, মানে যেটা 13টা করে স্যুট থাকে তার একটা স্যুট বলছি আমি, এবং সেই স্যুটের একটা কার্ড, তো হার্ট হতে পারে। আর বি হচ্ছে কার্ড, এমন একটা কার্ড হতে পারে যেটা কিং বা রাজা। তো এই সূত্রে বলে নিই, আমাদের কার্ডের মধ্যে 13টা করে 13 স্যুট থাকে, হার্ট, স্পেড, ডায়মন্ড, ক্লাব। বাংলা নামগুলো দেখে নেবে। আর চারটে করে, প্রত্যেকটা স্যুটে চারটে করে স্পেশাল থাকে, কিং, কুইন, জোকার, তারপরে এক্স, এগুলো চারটে প্রত্যেকটা স্যুটে থাকবে, বাকিগুলো জেনারেল কার্ড, হোয়াট এভার। সো আমরা এরকম দুটো ইভেন্টকে ডিক্লেয়ার করেছি। এইবার আমি ইন্ডিভিজুয়ালি সব বের করছি, পিএ, পিবি, পি অফ এ ইন্টারসেকশন বি, পি অফ এ বাই বি, এগুলো। সো হোয়াট ইজ পিএ? পিএ মানেটা কি? পিএ মানে হচ্ছে এনএ বাই এনএস। তো নিচে টোটাল নাম্বার, টোটাল নাম্বার মানে কি? 52টা কার্ড আমার কাছে, টোটাল কার্ড কটা আছে 52টা, তার থেকে আমি একটা কার্ডকে চুজ করছি। তো 52টা থেকে একটা কার্ডকে চুজ করা যাবে 52C1 ওয়েতে। আর ফেভারেবলটা কি? যে কার্ডটা চাইছি সেটা তো আমি হার্ট চাইছি, তাহলে হার্ট আমার কাছে কটা? 13টা হার্ট। 13টা হার্টের মধ্যে আমি 13টাই চাইছি না, 13টার মধ্যে একটা চাইছি, একটা তুলতে চাইছি, তাহলে 13 চুজ 1। সো ফেভারেবল নিচে টোটাল এনএ বাই এনএস করে 1/4 বেরিয়েছে। পিবি, হোয়াট ইজ পিবি? The chosen card is king. Here the total number of events is same because the total number of cards is 52, and from this we have to choose one card. So here the total number of events is 52, choose 1. And what is the favorable number of events? Favorable number of events that the card chosen is a king. And we have the 4 kings. We have the 4 kings. Per suit we have the 1 king, and there are 4 suit, so we have the 4 kings. And from 4 kings we choose 1 king. তো 4 চুজ 1, সেখান থেকে আমার 4/52, দ্যাট ইজ 1/30। এবার আমি পি অফ এ ইন্টারসেকশন মানে পি অফ এ বাই বি বের করতে চাই। বি বাই এটা বের করলে হতো, মানে আমি জাস্ট একটা এক্সাম্পল কনসিডার করছি, ঠিক আছে। সো পি অফ এ বাই বি বের করতে যাওয়া মানে আমার তো পি অফ এ ইন্টারসেকশন বি লাগবে। অ্যান্ড ফ্রম দ্য বেসিক ডেফিনিশন ফর্মুলা পি অফ এ ইন্টারসেকশন বি মানেও তাই, যে ওপরে ফেভারেবল কেসটা, নিচে টোটাল কেসটা। টোটাল কেসটা তো সেমই, 52টা কার্ডস, ফ্রম 52 কার্ডস উই হ্যাভ টু চুজ আ 1 কার্ড। সো ফ্রম 52C1. And what is the favorable? Favorable means A intersection B এর favorable, মানে A আর B একসাথে ঘটছে তার favorable, মানে এমন একটা কার্ড তোলা হচ্ছে যেটা ওই হার্টও হচ্ছে আবার কিংও হচ্ছে, তাই তো। ইন্টারসেকশন বলতে তো দুটো একসাথে ঘটা, তো ইন্টারসেকশন বি বলতে তো তাই বোঝাবে ফেভারেবল কেসটা, যে এমন একটা কার্ড আমার হাতে এসছে যেটা হার্টও হচ্ছে আবার কিংও হচ্ছে। এরকম তো একটাই কার্ড আছে, কারণ পার স্যুট যদি একটা করে কিং থাকে, সেরকম হার্টেরও একটাই কিং থাকবে। তার মানে ফেভারেবল কেসে আমার একটাই কিং থাকছে। যখন আমরা এ ইন্টারসেকশন বি বের করছি, মানে হার্টের কিং, দ্যাট ইজ আ ফেভারেবল 1 কার্ড। ওকে, সো ওপরে 1, নিচে 1/52। নাও পি অফ এ বাই বি ফর্মুলা কি? পি অফ এ ইন্টারসেকশন বি বাই পিবি ক্যালকুলেশন করে 1/4 বেরোচ্ছে। সো ভালো করে লক্ষ্য করে দেখ, এই যে 1/4টা বেরোলো, এটা আমার পি এর ভ্যালুর সাথে সেম। তারপরে পি অফ এ বাই বি যেটা বেরোচ্ছে সেটা অ্যাকচুয়ালি পি এই বেরোচ্ছে। হোয়াট আই মিন টু সে, কি এক্ষেত্রে পি অফ এ বাই বিটা পি এর সেম হওয়ার মানেটা কি? মানেটা হচ্ছে বি এর ঘটা না ঘটার উপরে এর কোনো ডিপেন্ড, মানে কোনো তফাতই আসছে না। আমরা তো জেনারেলি এ বাই বিটা মানে কি বুঝি? এ বাই বিটা মানে তো কন্ডিশনাল প্রবাবিলিটি, এটাই বুঝি যে বিটা ঘটে গেছে তার উপর ডিপেন্ড করে এ ঘটার প্রবাবিলিটি। তার মানে সেক্ষেত্রে বি ঘটার একটা প্রভাব থাকা উচিত, এফেক্ট করা উচিত। কিন্তু দেখতে পাচ্ছি পি অফ এ বাই বিটা পি এই বেরিয়ে গেল। তো আমরা যদি মাল্টিপ্লিকেশন থিওরেমটাও ফলো করি, তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ বাই বি ইন্টু পিবি, সেক্ষেত্রে পি অফ এ বাই বিটা তো পি এই চলে এসছে। তার মানে বি এর ঘটা না ঘটার উপর এর কোনো প্রভাবই পড়ছে না, এফেক্টই করছে না। তো ইন দিস কেস উই ক্যান কল এ অ্যান্ড বি আর ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস। আমরা যদি বি বাই এটাও বের করতাম, একই জিনিস দাঁড়াতো। বি বাই এটাও যদি করি, দেখ কি হারাবে, দেখে নিই একটু বি বাই এটা, একদম হাতে কলমে দেখা যায়। পি অফ বি বাই এ মানে পি অফ বি ইন্টারসেকশন এ বাই পি এ। তাহলে পি অফ বি ইন্টারসেকশন এ কি ছিল? বি ইন্টারসেকশন এ মানে এ ইন্টারসেকশন বি, দ্যাট ইজ 1/52। আর পি এটা কত ছিল? পি এটা হচ্ছে 1/4। তাহলে কাটা হয়ে গেল 1/13। 1/13 কার ভ্যালু এসেছিল? পিবির ভ্যালু এসেছিল। তার মানে এই ক্ষেত্রে আবার কি পেলাম? অ্যাকচুয়ালি পি অফ বি বাই এ মানে লিটারালি কন্ডিশনাল প্রবাবিলিটি থেকে কি মিন করে? কন্ডিশনাল প্রবাবিলিটি এটাই মিন করে যে এ হ্যাজ অকার্ড অন দিস কন্ডিশন, বি হ্যাজ অকার্ড। এ ঘটে গেছে তার উপর ডিপেন্ড করে বি ঘটছে।
কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা পিবিরই সেম হচ্ছে, তার মানে এর ঘটা না ঘটার উপর বি এর কোনো কানেকশন নেই। তো এই ক্ষেত্রে আমরা পি অফ ওই বি বাই এর জায়গায় আমরা পিবি বলতে পারি, পি অফ বি বাই এ মানে পিবি, তাহলে পিবি ইন্টু পি এ। সো ইন দিস কেস এ অ্যান্ড বি আর ইন্ডিপেন্ডেন্ট। তো এখান থেকেই আমাদের ফর্মুলাটা হয় যে যদি দুটো ইভেন্ট ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে তাদের ইন্টারসেকশনের প্রবাবিলিটি তাদের ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটির মাল্টিপ্লিকেশন। ওকে, এবার আমরা বেস থিওরেমটা একটু দেখবো, বেস থিওরেম দেখে আমরা ম্যাথের দিকে ঢুকে যাব। আচ্ছা, নাও ফোর্থ কন্ডিশন বা ফোর্থ থিওরেম হচ্ছে টোটাল প্রবাবিলিটি থিওরেম। টোটাল প্রবাবিলিটি থিওরেমটা আবার সেই কন্ডিশনাল প্রবাবিলিটি থিওরেমের উপরই ডিপেন্ডেন্ট করে আছে, যেখানে থিওরেমটা বলছে যে, আমি এখানে শর্ট করে লিখেছি যে সাপোজ কোন একটা স্যাম্পল স্পেস এস, র্যান্ডম এক্সপেরিমেন্ট করার পরে স্যাম্পল স্পেস এস এর আন্ডারে সাপোজ তিনটে ইভেন্ট ডিক্লেয়ার করা আছে, A1 A2 A3, এর থেকেও বেশি হতে পারে বা এর কমও হতে পারে, আমি তিনটে নিয়েছি যেটা এস এর আন্ডারে রয়েছে, এবং এ হচ্ছে এস এর সাথে অ্যাসোসিয়েটেড বা কানেক্টেড আরেকটা ইভেন্ট যেটা ডিরেক্টলি এস এর সাথে কানেক্ট নয়, ইনডিরেক্টলি কানেক্টেড। আমি যখন এক্সাম্পল দেবো এই থিওরেমের আন্ডারে একটা এক্সাম্পল দেবো, ক্লিয়ার হয়ে যাবে। তো কোন একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট করার পরে টোটাল যে স্যাম্পল স্পেসটা হচ্ছে তার আন্ডারে A1 A2 A3 রয়েছে, যেগুলো ইন্ডিভিজুয়াল ইভেন্ট বোঝায়, আর এ কোনোভাবে ইনডিরেক্টলি কানেক্টেড এস এর সাথে একটা ইভেন্ট, ইনডিরেক্টলি কানেক্টেড কিন্তু এস এর সাথে কানেক্টেড, কোনো না কোনো ইভেন্টের সাথে এস এর সাথে কানেক্টেড মানে কিন্তু A1 A2 A3 এর মধ্যে কোনো না কোনো ইভেন্টের সাথে কানেক্টেড। দেন দ্য প্রবাবিলিটি অফ এ ইকুয়ালস টু হচ্ছে সামেশন i ইকুয়াল টু 1 to 3 p of ai ইনটু p of a by ai। মানে এটা তো ভাঙলে এরকম দেখায়, মানে সিরিয়ালি যদি সামটাকে ভেঙে দিই, সিরিয়ালি প্রথমে 1 বসালে p of a1 ইনটু p of a by a1 প্লাস p of a2 ইনটু p of a by a2 প্লাস p of a3 ইনটু p of a by a3। এটা একটু আমি প্রুফটা ক্লিয়ার করি, তারপর একটা এক্সাম্পল দেবো। আচ্ছা, সাপোজ ওরা বলছে যে কোন একটা স্যাম্পল স্পেস এস এর আন্ডারে এই তিনটে ইভেন্ট রয়েছে এবং এই তিনটেই রয়েছে। সাপোজ এস হচ্ছে একটা স্যাম্পল স্পেস, আমি ভেন ডায়াগ্রাম দিয়ে বলছি জিনিসটা বুঝতে সুবিধা হবে, যে এস এর আন্ডারে a1 ও আছে, এস এর আন্ডারে মনে কর a2 ও আছে, আবার এস এর আন্ডারে মনে করো a3 ও আছে, এবং এদের সাথে এই তিনটে এস এর আন্ডারেই পড়ছে এবং এই তিনটের সাথে ইনডিরেক্টলি কানেক্টেড একটা আছে কিছু a, যেটা এইভাবে কেন দেখালাম আমি, a1 ঘটলেও a ঘটতে পারে, A2 ঘটলেও A ঘটতে পারে, আবার A3 ঘটলেও A ঘটতে পারে, কারণ এটা বলে দিয়েছে অ্যাসোসিয়েটেড উইথ S, মানে S এর মধ্যে যে কোনো একটা ঘটলে A ঘটতে পারে। Then what is the probability of A? So from Venn diagram, if we consider the concept of set, তাহলে আমরা A সেটটাকে এরকম লিখতে পারি, তো A ইন্টারসেকশন S, A সেটটা S এর সাথেই কানেক্টেড রয়েছে, তাহলে এটাকে A ইন্টারসেকশন S লেখা যায় সেটের কনসেপ্ট থেকে। মানে যে কোনো মানে বড় সেট আর ছোট সেট, লার্জার আর স্মলার সেট এর সাথে মানে ইন্টারসেকশন করলে আমরা সবসময় কিন্তু স্মলারটাই পাই, অবভিয়াসলি স্মলারটা লার্জারের সাবসেট হতে হবে। আর তাহলে এই ইন্টারসেকশন এস মানে এটা হচ্ছে এস এর জায়গায় আমি বলতে পারি A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3, মানে এই তিনটাকে জুড়ে দিলে আমরা এসটা পাবো। এবার এটাকে যদি আমরা ওই ডিস্ট্রিবিউটিভ লতে ভাঙি সেটের, তাহলে A ইন্টারসেকশন A1 একটা পার্ট, ইউনিয়ন A ইন্টারসেকশন A2 একটা পার্ট, ইউনিয়ন A ইন্টারসেকশন A3 আরেকটা পার্ট। এবার যদি আমরা প্রবাবিলিটি অফ A বের করি, মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি A ইকুয়াল টু বের হচ্ছে, প্রবাবিলিটি অফ A বের করি, তার মানে P অফ A ইন্টারসেকশন A1 প্লাস P অফ A ইন্টারসেকশন A2 প্লাস P অফ A ইন্টারসেকশন A3। কেন ইউনিয়ন মানে প্লাস হয়ে গেল কেন? কারণ এগুলো প্রত্যেকে মিউচুয়ালি এক্সক্লুসিভ, মানে A ইন্টারসেকশন A1 মানে হচ্ছে A এর সাথে A1 এর কানেকশন, A ইন্টারসেকশন A2 মানে হচ্ছে A এর সাথে A2 এর কানেকশন, কিন্তু A1 A2 এর মধ্যে আর কোনো কানেকশন নেই, এরা ডিসজয়েন্ট সেট, এদের মধ্যে কোনো কানেকশন নেই। তাই আবার A ইন্টারসেকশন A3 মানে হচ্ছে A এর সাথে A3 এর ইন্টারসেকশন, সেক্ষেত্রে আবার A3 A2 ও A1 এদের সাথে কানেক্টেড নয়, তাই এরা মিউচুয়ালি এক্সক্লুসিভ, সেই কারণে শুধুমাত্র তাদের ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটির সাম। আবার একটু আগে ওই মাল্টিপ্লিকেশন থিওরেম যেটা লিখেছিলাম আমি, সেখান থেকে A ইন্টারসেকশন A1 টাকে আমি এরকম লিখতে পারি P অফ A1 ইনটু P অফ A বাই A1, ওই যেটা মাল্টিপ্লিকেটিভ রুল লিখলাম। P অফ A ইন্টারসেকশন A2 টাকে লিখতে পারি P অফ A2 ইনটু P অফ A বাই A2, আর এটাকে লিখতে পারি P অফ A3 ইনটু P অফ A বাই A3। এইভাবে আমরা জিনিসটাকে লিখতে পারি। এবার এই টোটালটাকে সাম করে জিনিসটা লেখা হয়েছে, ঠিক আছে? তো মোদ্দা কথা হচ্ছে কোনো একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট করার পরে যে স্যাম্পল স্পেসটা আসছে তার আন্ডারে যে কটা ইভেন্ট হচ্ছে
তাদের সাথে ইনডিরেক্টলি কানেক্টেড কোনো একটা ইভেন্ট থাকলে তার প্রবাবিলিটি আমরা এইভাবে বের করব। ওকে, একটা এক্সাম্পল দিচ্ছি আমি। ওকে, তো আমরা আগে টোটাল প্রবাবিলিটি থিওরেমটা দেখলাম, তার আন্ডারে আমি একটা ম্যাথ বলছি। আচ্ছা, এই প্রত্যেকটা এক্সাম্পল যে কটা আমি দিলাম, প্রত্যেকটা আন্ডারে যে কটা এক্সাম্পল দিলাম, প্রত্যেকটা কিন্তু কোনো না কোনো বছর জয়েন্ট এন্ট্রান্সে এসছে, এবং এই রিলেটেড ম্যাথ খুব ইম্পর্টেন্ট। তো এটায় কোশ্চেনটা যেটা রয়েছে যে অন এ নর্মাল স্ট্যান্ডার্ড ডাই, মানে ছক্কা, one of the 21 dots from any one of the 6 faces is removed at random with each dot equally likely. If the die is then rolled, then find the probability that the odd number face appears. একটু ঘোরালো কোশ্চেন, নর্মাল ডাইসের কোশ্চেনের মতো নয়। নর্মালি ডাইসের কোশ্চেনে আমরা সাধারণত 6টা ফেস নিয়েই কাজ করেছি নর্মালি ডাইসের ম্যাথগুলোতে। ওই প্রবাবিলিটির এই ধরনের ম্যাথগুলো হচ্ছে ক্রিটিক্যাল, যে আমরা নর্মাল ডাইসের ক্ষেত্রে কটা জানি 6টা ফেস থাকে, তার মধ্যে অড নাম্বার ফেস হচ্ছে 3টে, 1, 3, 5, আর ইভেন নাম্বার ফেস হচ্ছে 2, 4, 6। এখানে ফেসগুলো নিয়ে কথা আছে, পাশাপাশি যেটা বলে দিয়েছে যে নর্মাল স্ট্যান্ডার্ডটাই one of the 21 dots from any one of the 6 faces is removed at random with each dot equally likely। এইটুকু মানে কি? এই যে এখান থেকে নিয়ে এই পর্যন্ত কোশ্চেনটা মানেটা কি? দেখো, আমরা যদি ওই 6টা ফেসের যে টোটাল ডটগুলোকে হিসেব করি, ডট বলতে যে ফেসটায় ছক্কা আছে মানে 6টা ডট আছে, যে ফেসটায় পাঞ্জা আছে মানে 5টা ডট আছে, 6, 5, 11, যে ফেসটায় 4 আছে মানে 4টে ডট আছে, 11, 4, 15, 3 আছে মানে 3টে ডট, 15 আর 3, 18, 2, 2টো ডট, 18, 2, 20, আর 1, 21। এই 21টা ডটের কথা বলা হয়েছে। ওকে, এবার এই 21টা ডট থেকে র্যান্ডামলি বা ইকুয়ালি লাইকলি, মানে প্রত্যেকটাকে সমভাবে ইকুয়ালি লাইকলি যে কোনো একটা করে ডটকে রিমুভ করা হয়েছে, যে কোনো একটা ডট যে কোনো ফেস থেকে রিমুভ করা হয়েছে। এবার বলেছে যদি যে কোনো একটা ফেস থেকে একটা ডটকে রিমুভ করা হয়, then what is then find the probability that the odd number appears। মানে ওই ডট রিমুভ করার পরে ছক্কাটা চাললে পরে আমার অড নাম্বার ফেসেস আসবে, সেটার প্রবাবিলিটি। প্রথমে কোশ্চেনটাকে একটু আমি ইউজুয়াল আর আনইউজুয়াল ব্যাপারটাকে একটু ক্লিয়ার করি। ইউজুয়াল মানে হচ্ছে নর্মাল ছক্কা চাললাম, ছক্কা চাললে আমার অড নাম্বার ফেস কি কি থাকে? এক ফেস মানে 1 যেটায় পড়ে, 3 যেটায় পড়ে, 5 যেটায় পড়ে, আর ইভেন হচ্ছে 2, 4, 6 যেটায় পড়ে। কিন্তু যদি আমি কোনো একটা ফেস থেকে একটা ডটকে রিমুভ করি, সাপোজ আমি যে ফেসটায় 4 রয়েছে সেখান থেকে যদি একটা ডটকে তুলে নিই, সেটা কিন্তু আর ইভেন নাম্বার থাকে না, অড নাম্বার ফেসে চলে আসে, তাই না? 4 থেকে একটা ডটকে সরিয়ে দিলে কত হবে? 3। কিংবা যেটা 5 রয়েছে যে ফেসটায়, সেই 5-এর ফেসটা থেকে যদি একটা ডটকে সরিয়ে দেওয়া হয়, তাহলে সেটা তো আর অড নাম্বার থাকে না, 4-এ চলে আসে ইভেন নাম্বার। মানে ওই একটা ডটকে, ওই যে প্রথমে যে দুর্ঘটনাটা, অ্যাক্সিডেন্ট, আমি দুর্ঘটনাই বলছি, অ্যাক্সিডেন্টটা করা হয়েছে যে একটা ডটকে যে কোনো একটা ফেস থেকে সরানো হচ্ছে, একটাই ডটকে, তো সঙ্গে সঙ্গে যে কোনো একটা ফেস থেকে ডটকে চেঞ্জ করলে সঙ্গে সঙ্গে কিন্তু ওই ডাইসটার আমার ইভেন নাম্বার ফেস আর অড নাম্বার ফেসের মধ্যেও একটা সমস্যা আসবে, কারণ নর্মাল ডাইসে ইভেন নাম্বার ফেস 3টে থাকে, অড নাম্বার ফেস 3টে থাকে, কিন্তু ওই একটা ডট সরানোর ফলে যেটা ইভেন নাম্বার আগে ছিল সেটা কিন্তু অড নাম্বারে চেঞ্জ হয়ে যাবে, মানে যেটা 4 ছিল আগে সেটা 3-এ চলে আসবে, কিংবা যেটা আগে অড নাম্বার ছিল সেটা ইভেনে চলে আসবে, যদি যেটা 5 ছিল সেটা একটা ডট সরালে 4 হয়ে যাবে। তো এরকম ক্রাইটেরিয়াতে বলছে আগে ডট রিমুভ করো, তারপরে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট তোমার অড নাম্বার ফেজ অ্যাপিয়ার হয়েছে, এরকম ব্যাপারটা। তো আমি করলাম কি, ওই স্যাম্পল স্পেসটা, মানে ওই যে ডট রিমুভ করার যে কেসটা, ওই ডট রিমুভ করার কেসটার আন্ডারে দুটো ইভেন্টকে আলাদা করে নিচ্ছি। যেমন এস এর আন্ডারে আমরা A1, A2, A3 ভাগ করেছিলাম, তো এক্ষেত্রে আমি ওই যে ডট রিমুভ করাটাকে ভাবছি একটা এক্সপেরিমেন্ট, স্যাম্পল স্পেস করছি, তার আন্ডারে দুটো আলাদা আলাদা ইভেন্ট নিচ্ছি। কি A1 ইভেন্ট দিয়ে বলছি যে ডটটা অড ফেসেস থেকে রিমুভ করা হয়েছে, আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি এটা বোঝার সুবিধার জন্য, যে ফেসটায় 1 আছে সেটা থেকে রিমুভ করা হতে পারে, যে ফেসটায় 3 আছে সেটা থেকে রিমুভ করা হতে পারে, যে ফেসটায় 5 আছে সেটা থেকে ডট রিমুভ করা হতে পারে। একটাই ডট কিন্তু সরানো যাবে, কারণ বলেছে যে এনি ওয়ান অফ দ্য 6 ফেসেস, জাস্ট ওয়ান ডট, ওয়ান অফ দ্য ডট। ওকে, আর A2 দিয়ে ডিনোট করছি আমি ডট রিমুভ ফ্রম দ্য ইভেন ফেসেস, মানে 2, 4, 6। তো A1 ঘটনা, মানে ওই ডট রিমুভ করাটাকে যদি একটা এক্সপেরিমেন্ট হিসাবে কনসিডার করি, তার আন্ডারে যে স্যাম্পল স্পেসটা সেটাকে দুভাগে ভাগ করছি। A1 দিয়ে ডিনোট করছি যে আমরা অড ফেসেস থেকে, ওই যে কোনো একটা অড ফেস থেকে আমি ডটটাকে রিমুভ করেছি, আর
A2 দ্বারা আমার ডিনোট করছি যে কোনো ইভেন ফেসেস থেকে আমরা একটা ডটকে রিমুভ করছি। আর এস এর সাথে ইনডিরেক্টলি কানেক্টেড এ, কিরকম এ, কারণ ডট রিমুভ করার পরে তো একটা মানে প্রবাবিলিটি বের করতে বলেছে, কি দেন ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট, ওই ডট রিমুভ করা হলো, দেন ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট অড নাম্বার ফেস অ্যাপিয়ার। তাহলে এ হচ্ছে অড নাম্বার ফেস অ্যাপিয়ার হওয়ার প্রবাবিলিটি। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এ ঘটনাটা কিন্তু A1 ঘটলেও ঘটতে পারে, মানে আমি যদি 1, 3 বা 5 এই তিনটে থেকে যদি আমি একটা ডটকে রিমুভ করি তাহলেও সেক্ষেত্রে অড নাম্বার আসতে পারে, অড নাম্বারের ফেসে। অথবা যদি আমি 2, 4, 6 মানে যে ফেসটায় 2 রয়েছে, দুটো ডট রয়েছে, যেটাতে 4টে ডট রয়েছে, যেটাতে 6টা ডট রয়েছে, সেখান থেকেও যদি একটা ডটকে সরাই তাহলেও আমার অড নাম্বার ফেস আসতে পারে। তো অ্যাকর্ডিং টু টোটাল প্রবাবিলিটি থিওরেম আমরা পি এটাকে এরকম ভাবে লিখতে পারি, PA1 ইন্টু পি অফ এ বাই A1। আমি ভেতরে বেশি ঢুকলাম না, জাস্ট আমার যেহেতু ফর্মুলাটা জানা আছে ডাইরেক্ট ফর্মুলাটা লিখলাম, পি অফ A1 ইন্টু পি অফ এ বাই A1 প্লাস পি অফ A2 ইন্টু পি অফ এ বাই A2। এবার এখান থেকে আমি কি করে বের করবো, এটা দেখলে তো মাইনাস মনে হচ্ছে না, প্লাস পি অফ A1, পি অফ A1 মানেটা কি, পি অফ A1 মানে হচ্ছে ডট রিমুভিং কেস, এবং ডট রিমুভিং কেস কোন কোন ক্ষেত্র থেকে, অড ফেসেস থেকে। এবার আমার কাছে টোটাল ডট কটা, আমরা তো যে কোনো কিছু প্রবাবিলিটি মানে নিচে হয় টোটাল নাম্বার, উপরে হয় ফেভারেবল নাম্বার, ডট হিসাবে যদি আমি ক্যালকুলেট করি তাহলে টোটাল ডট হচ্ছে আমার 21টা থেকে একটা চুজ করা, 21C1 দ্যাট ইজ 21। ফেভারেবলটা কি না, ফেভারেবলটা হচ্ছে আমার অড ফেসেস থেকে ডটটাকে বের করা হচ্ছে। তাহলে অড ফেসেসের ডটে কটা আছে, 1, 3, 5, তাহলে টোটাল ডট কত হবে, 5, 3, 8 and 1, 9, 9 থেকে একটা ডটকে রিমুভ করা, সো 9C1 9 ইনটু পি অফ এ বাই A1। হোয়াট ডাজ ইট মিন, ইট মিনস A1 টা ঘটে গেছে, A1 হ্যাজ অকার্ড অন দিস কন্ডিশন, A হ্যাজ অকার্ড, এরকম ব্যাপারটা। তো A1 ঘটে গেছে, তার উপর A ঘটার প্রবাবিলিটি মানে হচ্ছে অলরেডি আমি যে ডটটাকে সরিয়েছি সেটা, এটা বুঝতে হবে, এই জায়গাটা ভালো করে বুঝতে হবে, A বাই A1, এটা মানে আমি যে ডটটাকে সরিয়েছি সেটা আমি কোনো একটা অড ফেস থেকে সরিয়েছি, তারপরে আমি রোল করেছি ডাইসটাকে, দেন অড ফেস এসছে। আবার একটু বলি জিনিসটাকে, A বাই A1 মানে হচ্ছে A1 হ্যাজ অকার্ড অন দিস কন্ডিশন, A হ্যাজ অকার্ড, মানে কোরিলেট করা। তো A1 হ্যাজ অকার্ড মানে কি, যে ডটটাকে আমি রিমুভ করলাম সেটা অড ফেস থেকে রিমুভ করলাম, মাইন্ড ইট, ছেড়ে দিস না, এটা ছেড়ে দিও না, এটাকে আমরা ধরি যে যে ডটটাকে আমি রিমুভ করেছি সেটা অড ফেস থেকে রিমুভ করেছি, রাখি, দেন আমি রোল করেছি, আমার অড ফেস এসছে। তাহলে ব্যাপারটাকে বুঝতে হবে, অড ফেস আমার তাহলে কতগুলো হচ্ছে, নর্মালি আমার ফেস কতগুলো হয়, 6টা হয়। এবার এখানে ব্যাপারটা কিন্তু ডটের মধ্যে আসছে না, এবার ব্যাপারটা ফেসের মধ্যে চলে আসছে, মানে তলের মধ্যে চলে আসছে। নর্মালি ফেস কটা হয়, 6টা হয়, তাই নিচে 6টা ফেস রয়েছে। এবার ওপরে যে ফেসটা চাইছি সেটা কি ফেস চাইছি, অড ফেস চাইছি। অড ফেসটা কি করে পাবো, এই তিনটের থেকে যে কোনো একটা থেকে যখনই আমি একটা ডটকে রিমুভ করছি সেটা কিন্তু আর অড ফেসেস থাকছে না, ইভেন ফেসে চলে আসছে। আজকে যদি 3টে ডট যে ফেসে রয়েছে সেই ফেস থেকে যদি আমি একটা ডটকে সরাই সেটা কি আর অড ফেসেস থাকবে না ইভেন ফেসেস হবে, সেটা অড মানে ইভেন ফেসেস হয়ে যাবে। কিংবা 5 থেকে যদি একটা ডটকে সরাই তাহলে 4 হয়ে যাবে, সেটা ইভেন ফেসেস হয়ে যাবে। কিংবা 1 থেকে যদি সরিয়ে দিই তার মানে তো সেটাও ইভেন হয়ে যাচ্ছে। তার মানে এই অড নাম্বারগুলো থেকে আমি যদি যে কোনো একটা ডটকে তুলে নিই সেটা আর অড থাকে না, ইভেন হয়ে যায়। তার মানে তাহলে এটা ইভেন হয়ে যাওয়া মানে বাকি আর 3টে, তাহলে 4টে ইভেন ফেস হয়ে যাচ্ছে, মানে 6টা ফেসের মধ্যে 4টে ইভেন। তাহলে অড কটা, 2টো অড। মানে যদি 3 থেকে একটা সরে যায় তাহলে 2, ওটা ইভেনে চলে গেল, তাহলে অড কটা পড়ে রইল, 1, 5। তার মানে এই কেসটাতে যেখানে আমি অড ফেসেস থেকে ডট সরানোর পরে রোল করেছি ডাইসটাকে, দেন আমার অড ফেস আসবে। তাহলে ব্যাপারটা গিয়ে দাঁড়াচ্ছে আমার আলটিমেটলি 6টা ফেসের মধ্যে 2টো অড ফেস থাকবে। তাহলে এখানে 2/6। নেক্সট পি অফ A2, হোয়াট ইজ পি অফ A2? পি অফ A2 মানে হচ্ছে ওই যে ডট, যে কটা ডট রিমুভ করা, যে ডটটা রিমুভ করা হয়েছে সেটা ইভেন ফেজের ডট। টোটাল ডট হচ্ছে আমার 21টা, তার মধ্যে ইভেন ফেজে 2, 4, 6, 6, 12, 12 থেকে একটা চুজ করা মানে 12C1, দ্যাট ইজ 12/21। ওকে, এর সাথে মাল্টিপ্লাই করে রয়েছে পি অফ A বাই A2। A বাই A2 মানে হচ্ছে A2 ঘটে গেছে, A2টা ঘটে গেছে তার উপর ডিপেন্ড করে আমার A ঘটবে তার প্রবাবিলিটি। A2 ঘটে গেছে তার উপর ডিপেন্ড করে A ঘটবে তার প্রবাবিলিটি। তাহলে A2 ঘটে গেছে মানে কি, যে ডটটাকে আমি রিমুভ করেছি, এবার কিন্তু ফেসে চলে আসছে ব্যাপারটা, A2 ঘটে গেছে তার উপর ডিপেন্ড করে আমি A ঘটেছে মানেটা কি, যে ডটটা আমি রিমুভ করেছি সেটা আমি ইভেন ফেস থেকে রিমুভ করেছি, দেন আমি ডাইসটাকে রোল করেছি এবং আমার অড ফেসেস এসছে।
টোটাল ফেস তো আমার 6টাই থাকবে নিচে, কিন্তু আমি ডাইসটাকে তো আমি ওই ডটটাকে তো আমি ইভেন ফেস থেকে রিমুভ করছি, মানে আইদার 2 থেকে একটা ডট তুলেছি, 2 থেকে একটা ডট তুলে সঙ্গে সঙ্গে সেটা কিন্তু অড নাম্বার হয়ে যাবে, অথবা 4 থেকে একটা ডট তুলেছি, যখন আমি 4 থেকে একটা ডট তুলবো তাহলে 3 হয়ে যাবে মানে অড নাম্বার, অথবা 6 থেকে একটা ডট তুলেছি, তাহলে 6 থেকে একটা ডটকে তুললে সেটা 5-এ চলে যাবে, অড নাম্বার। তার মানে অলরেডি অড নাম্বার 3টে আমার থাকছেই, অড নাম্বার 3টে। আর এই ইভেন ফেসের যে কোনো একটা ফেস থেকে যদি আমি ডটটাকে রিমুভ করি, একটা ডটকে রিমুভ করি, বা ওটাও চলে যাবে আমার অড নাম্বার, আর বাকি তো দুটো ইভেন্ট থাকছেই। তাহলে টোটাল অড আমার কটা হচ্ছে? 4টে হচ্ছে। আবার বলি, জায়গাটা খুব মানে ক্লোজই জায়গা, সেই কারণে বারবার বলছি আমি, ডট রিমুভ দেন ডাইস রোল অ্যান্ড ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট অড নাম্বার অ্যাপিয়ার্স। তো সেকেন্ড কেস A/A2 মানে যে ডটটাকে আমি রিমুভ করলাম সেটা আমি ইভেন ফেস থেকে রিমুভ করলাম, ডাইসকে রোল করলাম, অড নাম্বার চাইছি। তো যদি ইভেন ফেস থেকে একটা ডটও রিমুভ হয় সেটা অডে চলে যাচ্ছে, অলরেডি আমার কাছে 3টে অড ফেস রয়ে গেছে, 1, 3, 5। এবারে ইভেনের 2, 4, 6 এর মধ্যে যে কোনো একটা থেকেই ডট তুলে নিলে সেটা অড হয়ে যাচ্ছে, তাহলে অলরেডি 3টে আর ওই একটা মিলে 4টে অড ফেস, ফেভারেবল হচ্ছে 4টে অড ফেস, তাহলে 4/6। ওকে, এবার এটা ক্যালকুলেট করে যা আসবে সেটাই অ্যান্সার, এটা করে নেবে, করে দেখবে অ্যান্সারটা। এই ভিডিওতে আমি আপাতত এই টোটাল প্রবাবিলিটি থিওরেম পর্যন্ত দিলাম। নেক্সট প্রবাবিলিটি পার্ট 2 ভিডিওতে আমি ওই বেস থিওরেম আর বার্নৌলি ট্রায়ালসটা নিয়ে আলোচনা করব। ওকে, আর তার সংক্রান্ত আর তারপর ওই ভিডিওতে একই সাথে সমস্ত কিছু বেসিক ম্যাথ থাকে। ক্লিয়ার?